আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ফিজিক্সের অপটিক্সের একটা অধ্যায় প্রতিসারাঙ্ক, আলোর প্রতিসরণের প্রতিসারাঙ্কের যে একটা অংশ পড়েছিলাম, সেখান থেকে আমরা আজকে চোখের ত্রুটি ও তার প্রতিকার, হ্যাঁ, আমাদের চোখে কী কী ধরনের সমস্যা হতে পারে লেন্সের কারণে এবং তার প্রতিকার কী করে আমরা পাই, সেই এবং কোন লেন্স ব্যবহার করলে আমাদের সেই ত্রুটিটা দূর হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, সুতরাং আজকের আলোচ্য বিষয় চোখের ত্রুটি ও তার প্রতিকার। আজকের আলোচনা ৩টা পার্টে ভাগ করেছি আমরা। প্রথম পার্টটা হচ্ছে আমজনতার জন্য, অর্থাৎ সকলের জন্য। এই অংশটা সবার জন্য, সবাই এই বিষয়টা বুঝতে পারবে সহজে, এভাবে আমরা প্রথমে আলোচনা করব। হ্যাঁ, এইখানে আলোচনার সময় আমরা একদম সহজভাবে কীভাবে বোঝা যায় সেই জন্য চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় পার্টটা হবে পদার্থবিজ্ঞানের আলোকে ওটার ব্যাখ্যা। হ্যাঁ, পদার্থবিজ্ঞানের অনুযায়ী ওই সমস্যাটার ব্যাখ্যা দিব। হ্যাঁ, প্রথমটা হবে সাধারণভাবে, দ্বিতীয় পার্টটা হচ্ছে পদার্থবিজ্ঞানের আলোকে। আর 3 নম্বর পার্টে গিয়ে আমরা সৃজনশীল প্রশ্ন, হ্যাঁ, একটা সলিউশন আমরা করে দেখব। আসলে সমস্যাগুলো কোথায় হয়, সৃজনশীল প্রশ্ন যখন আমরা সলভ করি আমাদের পড়ার সাথে কতটুকু মিল থাকে সেই বিষয়টা দেখাবো। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন যখন আমরা সলভ করব তখন আমাদের বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তো প্রথমেই আমাদের হচ্ছে পার্ট 1 বা আমজনতার জন্য। হ্যাঁ, প্রথমে আমজনতার জন্য কিছু আলোচনা করতে চাই, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর, এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ চোখের নিকটতম যে দূরত্ব সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। চোখের প্রধানত দুই ধরনের ত্রুটি দেখা যায়, একটা হচ্ছে ক্ষীণদৃষ্টি ত্রুটি বা রসদৃষ্টি ত্রুটি, এটাকে আবার মায়োপিয়াও বলা হয়। হ্যাঁ, আরেকটি হচ্ছে দীর্ঘদৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া। এই দুই ধরনের ত্রুটি দেখা যায়। এখন এই দুই ধরনের ত্রুটি হলে কোনটার ক্ষেত্রে আমাদের প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করব, সেই বিষয়টাই আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং সহজে যেন মনে রাখতে পারি সেটারই চেষ্টা করব। তো আসুন আমরা তাহলে আলোচনা করি প্রথম থেকে। কেউ মানে হঠাৎ করে এদিক সেদিক না তাকিয়ে সামনের দিক তাকিয়ে থাকেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই। মুরব্বি মুরব্বি আমাদের সমাজে যারা ঘুষ খায় তাদেরকে আমরা কি বলি বলেন তো? তাই না? যারা সুদ খায় তাদেরকে কি বলি? সুদখোর। ঘুষ খেলে আমরা বলি ঘুষখোর, সুদ খেলে বলি সুদখোর। হ্যাঁ, আবার কেউ যদি নেশা করে, হ্যাঁ, তাকে কি বলা হয়? নেশাখোর। আবার কেউ মনে করেন শুধুমাত্র মানে শাকসবজি খায়, মানে ভেজিটেরিয়ান, হ্যাঁ, তাকে আমরা কি বলি? শাকাহারি, তাই না? শাকাহারি। আচ্ছা, এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু নাম শুনেই বুঝতে পারি যে আসলে বিষয়টা কী। যেমন শাকাহারি, সে সবজি খায়, হ্যাঁ, কোনো প্রাণীজ কিছু খায় না, সে সব শাক সবজি সব খায়। নেশাখোর বলতে বোঝায় কি? সে নেশার দ্বারা আক্রান্ত বা নেশা গ্রহণ করে। ঘুষখোর, যে ঘুষ খায়। সুদখোর, যে সুদ খায়। তাহলে এই নামের সাথে কিন্তু তাদের কাজের একটা মিল আছে, তাই না? তাদের নামের সাথে কাজের অবশ্যই একটা করে মিল আছে, আমরা নাম শুনলে বুঝতে পারি তাদের কাজটা কী। আচ্ছা, এখন দেখেন, যখন আমরা বলছি যে ঘুষখোর সে ঘুষ খায়, সুদখোর সুদ খায়, শাকাহারি সে শাকসবজি খাচ্ছে, নেশাখোর নেশা গ্রহণ করছে। আচ্ছা, আমাদের সমস্যা হয় কখন? যখন আমরা যে রসদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি পড়ি আর দীর্ঘদৃষ্টি পড়ি। হ্যাঁ, এই দুটো ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি না যে কোনটাকে কী বলি। হ্যাঁ, এখন দেখেন, আমরা প্রথমে বলবো যে চোখে যে দুইটা ত্রুটি, একটা হচ্ছে কি রসদৃষ্টি ত্রুটি আর হচ্ছে দীর্ঘদৃষ্টি ত্রুটি। হ্যাঁ, নামের সাথে মিল আছে। দেখেন, রসদৃষ্টি, হ্যাঁ, তার মানে ওই ব্যক্তির দৃষ্টিটা কেমন? রস মানে ক্ষীণ, সে কাছের বস্তু দেখতে পারে। আর একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি ত্রুটি। দীর্ঘদৃষ্টি বলতে সে দূরের বস্তু দেখতে পারে, সে আবার কাছের বস্তু দেখতে পারে না। এ কাছের বস্তু দেখতে পারে, দূরের বস্তু দেখতে পারে না। আর এ
দূরের বস্তু দেখতে পারে কিন্তু কাছের বস্তু দেখতে পারে না। কারণ আমরা এই যদি এতটুকু নাম থাকতো যে দীর্ঘদৃষ্টি আর রসদৃষ্টি তাহলে সমস্যা ছিল না। কারণ সমস্যা হয় যখন এর সাথে আমার যুক্ত করে দেই যে রসদৃষ্টি ত্রুটি, এই ত্রুটিটাতে হচ্ছে সমস্যা। হ্যাঁ, দীর্ঘদৃষ্টি ত্রুটি, এই ত্রুটিটাতে সমস্যা। যখন আমরা বলতে চাচ্ছি রসদৃষ্টি ত্রুটি বা দীর্ঘদৃষ্টি ত্রুটি, তখন যাই সমস্যা হচ্ছে যে আসলে আমরা কাছের বস্তু দেখতে পারলে কোন ত্রুটি বলছি আর দূরের বস্তু দেখতে গেলে কোন ত্রুটি বলছি। আমাদের খেয়াল রাখতে হবে প্রথম অংশটা, রসদৃষ্টি মানে যেটা নাম সেটাই পারে, রসদৃষ্টি মানে সে কাছের জিনিস দেখতে পারে, দীর্ঘদৃষ্টি মানে সে দূরের জিনিস দেখতে পারে। প্রথমের অংশটুকু যেটাই নাম সেটাই সে পারে। আচ্ছা, এরপর রসদৃষ্টি ত্রুটি যখন যুক্ত হচ্ছে তার মানে ত্রুটিটা এক্সট্রা এসছে, তাই না? এই ত্রুটিটা হচ্ছে এক্সট্রা, ত্রুটিটা যদি আমরা দেখি যে এটা এক্সট্রাভাবে চলে আসছে যে ত্রুটিটা। আচ্ছা, এই ত্রুটিটা তাহলে কী করতে হবে? যদি আমরা বাদ দিই তাহলে এই নামটা শুনলে আমরা বুঝতে পারি ত্রুটিটা বাদ দেওয়ার জন্য কী দরকার। আমাদেরকে একটা কী করতে হয়, আমরা জানি যে লেন্স ব্যবহার করতে হয়। আর সমস্যা হচ্ছে যে রসদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে আমরা কোন লেন্স ব্যবহার করবো আর দীর্ঘদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করবো, এইটাই আমাদের কি কনফিউশন তৈরি করে পরীক্ষার হলে। তো এই কনফিউশনটা আর হবে না। দেখেন, প্রথমে বলেছে কি রসদৃষ্টি, রসদৃষ্টি মানে কি সে কাছের বস্তু দেখতে পারে। হ্যাঁ, একদম কাছের বস্তু, যে বস্তুটা একদম কাছে মানে একদম কাছে এতটুকু দেখতে পারে। আর যেটা দীর্ঘদৃষ্টি ত্রুটি সে কী করতে পারে, সে দূরের বস্তু দেখতে পারে। হ্যাঁ, সে দূরের বস্তু দেখতে পারে। কারণ কাছের বস্তু দেখতে পারে কোন, যদি বলি তার কি সে কাছের বস্তু দেখতে পাচ্ছে, আর যখন দীর্ঘদৃষ্টি বলছে কি দূরের বস্তু দেখতে পাচ্ছে। এখন দেখেন আমরা যে লেন্স কল্পনা করি, হ্যাঁ, লেন্স কল্পনা করলে দেখেন প্রথমটার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা যদি এভাবে কল্পনা করি যে এটা একটা লেন্স, হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে এটা একটা লেন্স, এই যে এটা একটা লেন্স। এখন দেখেন এই যে লেন্সটা তৈরি হলো, হ্যাঁ, এই লেন্সটা ক্ষেত্রে দেখেন মাঝের যে অংশটা, হ্যাঁ, মাঝের অংশটা কি ক্ষুদ্র না, দূরত্বটা ক্ষুদ্র, তাহলে এই মাঝের দূরত্বটা ক্ষুদ্র। আচ্ছা, আর যখন আমরা বলছি যে দীর্ঘদৃষ্টি ত্রুটি, ওটার ক্ষেত্রে দেখেন এইভাবে আমরা যুক্ত করতে পারি। হ্যাঁ, এইভাবে যুক্ত করতে পারি, তখন দেখা যাচ্ছে কি এটা হয়ে যাচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স। আচ্ছা, এটা এটা কি বলবো আমরা, অবতল লেন্স। আচ্ছা, তার মানে এই ত্রুটিটা দূর করার জন্য, রসদৃষ্টি দূর করার জন্য আমার কী দরকার, এটা অবতল লেন্স দরকার। আর যখন দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করবো, এই ত্রুটিটা দূর করার জন্য কী দরকার, উত্তল লেন্স দরকার। হ্যাঁ, সহজে আমরা বুঝতে পারছি। তাহলে রসদৃষ্টিটা কি কাছের বস্তু দেখতে পারে, দীর্ঘদৃষ্টিটা কি সে দূরের বস্তু দেখতে পারে। যখন রসদৃষ্টি ত্রুটি মানে যখন এই রসদৃষ্টি এটা ত্রুটিতে পরিণত হচ্ছে, তখন বা ক্ষীণদৃষ্টি ত্রুটিতে পরিণত হচ্ছে, ত্রুটিটা দূর করার জন্য আমার কী প্রয়োজন হচ্ছে, একটা অবতল লেন্স প্রয়োজন হচ্ছে। কারণ এই যে মাঝে যে দূরত্বটা সেটা কম, হ্যাঁ, মনে রাখবেন এভাবে যে মাঝেরটা হচ্ছে দূরত্ব কম, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে মাঝের দূরত্বটা কম থাকে। আর দীর্ঘদৃষ্টি যেটা সেটা কি দীর্ঘ, মাঝেরটার ব্যবধান হচ্ছে দীর্ঘ, মানে দুইটা বক্ষতলের মাঝখানে যে ব্যবধান সেটা হচ্ছে দীর্ঘ, সেটা কোনটার ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করার জন্য আমরা কি কোনটা ব্যবহার করবো, উত্তল লেন্স। হ্যাঁ, এভাবে আমরা এটা সহজে মনে রাখতে পারি, এটা কঠিন কোনো বিষয়ই নয়। ঠিক আছে। আচ্ছা, এই অংশটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এবার আপনারা একটু অপেক্ষা করেন, এবার আমরা পার্ট 2 শুরু করব। হ্যাঁ, এখন আপনারা শান্তভাবে বসেন। হ্যাঁ, আচ্ছা। এই বসেন বসেন, হ্যাঁ, বসেন বসেন, বসে যান, বসে যান, বসেন বসেন। পরবর্তীতে এই ডায়লগটি নিয়ে আমরা এখন পদার্থবিজ্ঞানের আলোকে এই চোখের যে দুই ধরনের ত্রুটি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রসদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া, আর একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি ত্রুটি, হ্যাঁ, হাইপারমেট্রোপিয়া। এই দুই ধরনের ত্রুটির আমরা এখন ব্যাখ্যা দেখব পদার্থবিজ্ঞান আলোকে। আচ্ছা, প্রথমে দেখি যে এইটা যদি একটা অক্ষিগোলক হয়, হ্যাঁ, অক্ষিগোলক যদি হয় তাহলে দেখেন এর সামনে এই যে হলুদ কালারের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লেন্স। এবং আমরা জানি যে চোখের লেন্স কী ধরনের হয়, উত্তল লেন্স, হ্যাঁ, মানে কনভেক্স লেন্স। আচ্ছা, এই উত্তল লেন্সটা আলো যখন পড়ছে, এই যে একটা অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট থেকে যখন আলো আসছে উত্তল লেন্সে পড়ছে, এখান থেকে আলো এক নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত হচ্ছে, হ্যাঁ, যা প্রধান অক্ষের উপর অবস্থিত। এই বিন্দুটাকে আমরা কি বলি, প্রধান ফোকাস। আর এই প্রধান ফোকাসটা যা বা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা কার উপর পড়েছে, সেটা এইখানে একটা রেটিনা আছে, আমাদের এইখানে একটা লেয়ার আছে চোখের ভিতরে, সেটাকে বলা হয় রেটিনা। এই রেটিনাতে পড়েছে, তখন আমরা কি পাচ্ছি, আমরা একটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বস্তুটা। আচ্ছা, এখন এখানে কি বলেছে, প্রথমে ফার পয়েন্ট অফ এ মায়োপিক আই, হ্যাঁ, মানে যাদের মানে দৃষ্টিশক্তি কম, অর্থাৎ যারা কাছের জিনিস দেখতে পায় তাদের জন্য এটা হচ্ছে তার নিকটতম
দূরত্ব। এর দূরেরগুলো সে দেখতে পারে না, অর্থাৎ দূর থেকে যদি কোনো কিছু দেখতে হয় তাহলে সে এই লেন্স দ্বারা দেখতে পারে না, অর্থাৎ এই চোখে সে দেখতে পারে না। তখন দূরের বস্তু এই ব্যক্তিটা কি দেখবে? ঝাপসা দেখবে। আচ্ছা, তাহলে আমাদের এই চোখটা তো ত্রুটিপূর্ণ যখন হয়ে যাচ্ছে বা চোখে যে সমস্যা হচ্ছে এটা তো দূর করা দরকার। হ্যাঁ, তো আসলে সমস্যাটা কি হয় এটা একটু দেখি। দেখেন আমাদের ২ নম্বর চিত্রে, হ্যাঁ, একটা মায়োপিক আই অর্থাৎ এই হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি সম্পূর্ণ একটা চোখ যখন একটা বস্তুকে দেখছে যার অবস্থান অনেক দূরে, এই যে কি যদি আমরা ও ড্যাশ ধরি, এটা একটা দূরে অবস্থান, যদি এখানে ও বিন্দু থাকতো তাহলে সে দেখতে পেতো। কিন্তু যখন অসীমে থাকছে, অসীম থেকে যখন আলো আসছে লেন্সে, তখন দেখা যাচ্ছে এই লেন্সটা এই প্রধান অক্ষের উপর, রেটিনার উপর আলো না মিলিয়ে তার আগে মিলিয়ে ফেলছে, অর্থাৎ তার ফোকাসটা মানে এফটা এখানেই হয়ে যাচ্ছে। আর প্রধান ফোকাসটা আমরা কোথায় পাচ্ছি? এই জায়গাতে পাচ্ছি। হ্যাঁ, তো প্রধান ফোকাস যখন এখানে পাচ্ছি তখন স্বাভাবিকভাবে রেটিনাতে যখন এটা মিলছে না তখন আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি না। তাহলে রেটিনার সামনে এটা বিম্বটা গঠিত হচ্ছে। রেটিনার সামনে এই বিম্বটা যখন গঠিত হচ্ছে তখন আমরা বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না, তখন আমরা কি ঝাপসা দেখছি। আচ্ছা, এরপর এই যে ঝাপসা দেখছি এই ত্রুটিটা দূর করার জন্য আমাদের কোন ধরনের লেন্স দরকার? আমাদের অবতল লেন্স দরকার। এই যে একটা অবতল লেন্স, অবতল লেন্স। তো তারপরের ধাপে আমরা কি দেখছি? কারেকশন ফর মায়োপিক আই। হ্যাঁ, তো এই মায়োপিক আই বা রসদৃষ্টি সম্পন্ন বা ক্ষীণদৃষ্টি সম্পন্ন চোখটার এই ত্রুটিটাকে দূর করার জন্য আমরা একটা লেন্স ব্যবহার করব, হ্যাঁ, বা চশমা ব্যবহার করব যার কাঁচ বা যার লেন্সটা হচ্ছে কী রকম? অবতল না উত্তল? অবশ্যই অবতল। অবতল লেন্স হবে। হ্যাঁ, অবতল লেন্স যদি ব্যবহার করি তখন আমরা কি দেখতে পাই? তখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এই জায়গায় যখন আমার অবজেক্টটা অসীম থেকে আলো আসছে, ওই আলোটা এইখানে আসে, এটা কি ছড়িয়ে যাচ্ছে। আমরা কি জানি? অবতল লেন্সের ক্ষেত্রে আলো ছড়িয়ে যায়, অপসৃত হয়। হ্যাঁ, এটা আলো ছড়িয়ে দেয়, এই জন্য অপসৃত হয়। আচ্ছা, তো যখন ছড়িয়ে যাচ্ছে তখন ওই পাশে তো আর মিলার কোনো সুযোগ থাকে না, হ্যাঁ, কোনো বিন্দুতে। তখন এই আলোটা তখন হয় কি নির্দিষ্টভাবে এইভাবে এই লাইন বরাবর আসে, এই লাইন দিয়ে 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 আসে এই পয়েন্টে মিলে, যেটা এই লেন্সের জন্য তার নিকটতম দূরত্ব, হ্যাঁ, বা নিকট বিন্দু। আর এই লাইনটা আসে এখানে মিলছে, মানে সে অবজেক্টে কল্পনা করছে এই জায়গাতে, এই লেন্সটা তার অবজেক্টটাকে এই জায়গাতে প্রতিবিম্বটা তৈরি করছে। হ্যাঁ, তখন সেই চোখ এই আলোটাকে এই লেন্স থেকে যেটা আসছে সেইটাকে এই লেন্স আবার প্রতিসরণের পরে ফোকাসে মিলিত করছে, এই যে রেটিনার উপর ফোকাসে মিলিত করছে। তখন সে এই অসীম থেকে আসা আলোর যে বস্তু থেকে যে আলোটা আসছিল সেটা এই লেন্সের মধ্যে ফোকাসে মিলিত হচ্ছে। এই কারণে তখন সে এই বস্তুটাকে দেখতে পাচ্ছে। এই চোখ কিন্তু দেখতে পাচ্ছে এই জায়গাতে থাকার কারণে। এই জায়গাতে যখন এই লেন্স ব্যবহার করে আমরা আনতে পারছি তখন এটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। এই লেন্স যদি ছড়িয়ে দিই তখন আবার চোখটা আগের অবস্থায় যাবে এবং ঝাপসা দেখবে। সুতরাং আমাদের এই ক্ষীণদৃষ্টি সম্পন্ন চোখ যাদের, তাদের এই ত্রুটি দূর করার জন্য কোন ধরনের লেন্স দরকার? অবশ্যই একটি অবতল লেন্স দরকার। হ্যাঁ, এই লেন্সের ক্ষমতা কত হবে বা এই ফোকাস দূরত্ব কত হবে এটা আমাদের চোখের পরীক্ষা করে তারপরে এটা নির্ধারিত করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটি ছিল সহজ একটি ব্যাখ্যা। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে এইটা তো সাধারণত লেন্সের ক্ষেত্রে হচ্ছে, এখন কী কী কারণে এই সমস্যাটা হয়? হ্যাঁ, এখন 2টা কারণে হতে পারে। এখন দেখেন এই যে অক্ষিগোলকটা আছে, অক্ষিগোলকের তো নির্দিষ্ট মাপ আছে। আর কোনো অসুখের কারণে যে অক্ষিগোলকের পরিমাণ মানে যে মূল যে সার্কেলটা, হ্যাঁ, এটার যদি বৃদ্ধি পায়, মানে অক্ষিগোলকের আকার যদি বৃদ্ধি পায় তখন কি হবে? তখন দেখব যে আমরা এই রকম একটা অক্ষিগোলক তৈরি হয়েছে। হ্যাঁ, আকার বৃদ্ধি পেয়ে এরকম একটা অক্ষিগোলক এসছে। তখন দেখা যাচ্ছে যে ফোকাস বিন্দু তো একই জায়গায় থাকছে, তখন এই অক্ষিগোলকের আকার যখন বৃদ্ধি পাচ্ছে মানে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। এই যে একটা নির্দিষ্ট দূরত্ব, এটা যদি আর ধরি তাহলে এটাকে কেন্দ্র করে তো একটা গোলকটা, আচ্ছা, এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে ব্যাসার্ধটা বৃদ্ধি পেলো অক্ষিগোলকের এবং অক্ষিগোলকের আকার যে বৃদ্ধি পেলো, এর কারণে ফোকাস বিন্দুটা আমার কোথায়? রেটিনাতে পড়ার কথা ছিল। রেটিনা কোথায়? রেটিনা হচ্ছে এই লেয়ারে, কিন্তু রেটিনার সামনেই পড়ছে, মানে এই রকম চিত্র পাচ্ছি। তাহলে অক্ষিগোলক যখন বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের এই ক্ষীণদৃষ্টি ত্রুটি তৈরি হয়। ঠিক আছে? আরেকটা কারণে তৈরি হয়, হ্যাঁ, এটা একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে আমরা যে লেন্সটা আমাদের চোখে আছে এর স্থিতিস্থাপকতা অনেক সময় কম বেশি হয়। হ্যাঁ, অর্থাৎ এর ফোকাস বিন্দুটা কম বেশি হয়।
হ্যাঁ, এই লেন্সটা যদি হঠাৎ করে পুরুত্ব বেড়ে যায়, হ্যাঁ, তখন এর ক্ষমতা বেড়ে যাবে। ক্ষমতা বেড়ে গেলে তখন এই আলোটা মিলাবে আরও আগেই। হ্যাঁ, যেখানে আমার মিলানোর কথা ছিল সেখানে না মিলিয়ে এই লেন্সটা আগে মিলিয়ে দিচ্ছে। এই কারণে আমাদের ত্রুটিটা দেখা যায়। প্রধানত এই দুই কারণেই ক্ষীণ দৃষ্টির ত্রুটিটা হয়। আচ্ছা, এরপর আমরা দীর্ঘ দৃষ্টি ত্রুটি এটা দেখব। আচ্ছা, এবার আমরা দীর্ঘ দৃষ্টি ত্রুটি যে সকল চোখে রয়েছে সেই চোখ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দীর্ঘ দৃষ্টি যাদের ত্রুটি রয়েছে তাদের চোখ কী হয়, সে চোখটা দূরের বস্তু দেখতে পারে কিন্তু কাছের বস্তু দেখতে পারে না। হ্যাঁ, এই সমস্যাকে হাইপারমেট্রোপিয়াও বলা হয়। আচ্ছা, দূরদৃষ্টি ত্রুটি। আচ্ছা, এবার দেখো এই চোখের যখন কাছের মানে বিন্দুতে দেখে বা কাছের কোনো অবজেক্টকে দেখে তখন কি হয়, তখন সে জিনিসটাকে দেখতে পাবে না পরিষ্কার, কিন্তু দূরের বস্তুটা কি হয় পরিষ্কার দেখতে পারে। ধরি যে এন হচ্ছে তার দূরের একটা বস্তু, যার যে নিকটতম যে দূরত্ব 25 সেন্টিমিটার, এখানে যদি 25 সেন্টিমিটার হয় তার দূরের বিন্দু 25 সেন্টিমিটার বাহিরে, হ্যাঁ, 25 সেন্টিমিটার বাহিরে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে এন। এই এন বিন্দুতে একটা বস্তু রয়েছে। হ্যাঁ, এন বিন্দুতে একটা বস্তু রয়েছে যেটা এই দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পূর্ণ চোখ পরিষ্কারভাবে দেখতে পাবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে তার যে নিকট বিন্দুটা, হ্যাঁ, সেটা কি বেড়ে যায়। ঠিক আছে, নিকট বিন্দু বেড়ে যাওয়ার অর্থ তার 25 সেন্টিমিটার দেখতে পাওয়ার কথা, কিন্তু 25 সেন্টিমিটার না হয়ে সে দেখা যাচ্ছে 30 বা 35 বা 40 সেন্টিমিটার দূরে সেটা তার নিকট বিন্দু, মানে সেই বিন্দুতে সে দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো তাহলে তার দূর মানে কাছের পয়েন্টে কি হচ্ছে, তার আমাদের স্বাভাবিক চোখের চেয়ে দূরে হচ্ছে। হ্যাঁ, তো প্রথম চিত্রে দেখানো হয়েছে নিয়ার পয়েন্ট অফ এ হাইপারমেট্রোপিক আই। হ্যাঁ, তার মানে এই দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন চোখটাতে কি হয়, হ্যাঁ, যখন দূরের থেকে বস্তুর আলো আসে তখন স্বাভাবিকভাবে লেন্সে পড়ে সেটা প্রধান ফোকাসে মিলিত হয়, এর জন্য সে স্পষ্ট দেখতে পারে। যখন সে স্পষ্ট দেখতে পারে তখন সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় তখন যখন সে কাছে কোনো বস্তু দেখতে যায়। অর্থাৎ অনেকে বলে যে স্যার আমার তো কাছে মানে পড়তে সমস্যা হয়, বই ঝাপসা দেখি। হ্যাঁ, মানে কাছে রেখে বই যখন পড়ি তখন ঝাপসা দেখি। এর অর্থ হচ্ছে তার এই দীর্ঘদৃষ্টি সমস্যা আছে, দীর্ঘদৃষ্টি ত্রুটির সমস্যা। এই ক্ষেত্রে কী করতে হবে, তাকে চিকিৎসা নিতে হবে। আচ্ছা, তার কি সমস্যাটা হয়, হ্যাঁ, সেটা একটু আমরা দেখি। একটি দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন চোখ প্রথমে দেখি যদি দূরে বস্তু থাকে তখন সে দেখতে পাচ্ছে, কিন্তু ওই বস্তুটা যদি কাছে চলে আসে, হ্যাঁ, বস্তুটা ছিল এন পজিশনে বা এন অবস্থায়, সেখান থেকে অবস্থান পরিবর্তন করে এন ড্যাশ অবস্থায় আসছে। আচ্ছা, সেই সময় এই চোখটা কি হয়, এই চোখটা তখন করে কি, এই লেন্সটা যে প্রধান অক্ষের উপরে যে ফোকাসটা সেটা চলে যায় এই অক্ষিগোলকের বাহিরে। হ্যাঁ, অক্ষিগোলকের বাহিরে যা মিলিত হচ্ছে, তাহলে এই রেটিনাতে যেহেতু মিলিত হচ্ছে না, সুতরাং আমরা এটার পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রেটিনাতে যদি একদম স্পষ্টভাবে মিলিত হতো, যেমন আগের চিত্রে মিলিত হয়েছে, তখন এটা রেটিনা এই আলোক শক্তিকে ইলেকট্রিক সিগন্যালে পরিণত করতো এবং অপটিক নার্ভ দিয়ে ব্রেনে পাঠিয়ে দিত এবং আমরা জিনিসটি ভালোভাবে দেখতে পারতাম। কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে, যখন এটা কাছে নিয়ে আসা হচ্ছে এই চোখ তখন দেখতে পাচ্ছে না। অর্থাৎ আমরা যখন বই পড়ি কাছে নিয়ে অনেকে ঝাপসা দেখে। হ্যাঁ, অর্থাৎ তার যে ফোকাস বিন্দুটা সেটা মিলিত হচ্ছে রেটিনার পিছনে, এই কারণে সে এই বিষয়টা ঝাপসা দেখছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন চোখ। হ্যাঁ, বা এটা কি বলা হয়, হাইপার মেট্রোপিক আই। হ্যাঁ, এটাই হচ্ছে সেই ত্রুটি সম্পন্ন চোখ। আচ্ছা, এর থেকে মুক্তির উপায়টা কি, এর থেকে মুক্তির উপায় হচ্ছে তাকে একটা লেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা চশমা ব্যবহার করতে হবে। হ্যাঁ, চশমাটা কী ধরনের চশমা হবে, সেই চশমাটা অবশ্যই উত্তল লেন্স হতে হবে, উত্তল লেন্স দিয়ে তৈরি চশমা হতে হবে। হ্যাঁ, উত্তল লেন্সকে আমরা কি বলি, অভিসারী লেন্স। হ্যাঁ, অর্থাৎ সে অন্যান্য বিন্দুকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিয়ে দেয়। হ্যাঁ, আর অবতল যে লেন্স সেটি কি করে, আলো ছড়িয়ে দেয়, আর উত্তল লেন্স মিলিত করে। আচ্ছা, যখন উত্তল লেন্স আমরা ব্যবহার করব তখন কাছের যে আলোটা, হ্যাঁ, সেটা আসার পরে এই লেন্সের ক্ষমতা অনুযায়ী সে একটা নির্দিষ্ট পয়েন্টে মিলাবে, যেটা হচ্ছে রেটিনার উপরে। হ্যাঁ, এটা কিন্তু আমরা এক্সটার্নালভাবে ব্যবহার করছি চশমা। হ্যাঁ, মানে বাহিরে, মূল লেন্সের বাহিরে আমরা একটা চশমা ব্যবহার করছি, যে চশমাটা এই যে কাছের যে বস্তুটা, সেই বস্তুটা থেকে আলোকে এমনভাবে প্রতিসরিত করছে যে প্রতিসরণের পরে সেটা মিলিত হচ্ছে কই, প্রধান ফোকাসে। প্রধান ফোকাসে মিলিত যখনই হচ্ছে তখন সে দেখতে পাচ্ছে।
অর্থাৎ এই যে ত্রুটিটা ছিল এই ত্রুটিটা দূর হয়ে গেল এই উত্তল লেন্স ব্যবহার করার কারণে। আচ্ছা, তাহলে এখন দেখি তা উত্তল লেন্স ব্যবহার করার কারণে কি হচ্ছে ঘটনাটা। উত্তল লেন্স যখন ব্যবহার করা হচ্ছে তখন এই যে দূর থেকে যে আলোটা আসছে এই উত্তল লেন্সে পড়ার কারণে আলোটাকে বাঁকিয়ে দিচ্ছে, হ্যাঁ, আলোটাকে বাঁকিয়ে দিচ্ছে। আর এখন লেন্স ছিল না, তখন কি আলোটা দূরে মিলিত হচ্ছিল, কিন্তু এটা কি করছে আলোটাকে বাঁকিয়ে এর ফোকাস দূরত্বকে কমিয়ে দিচ্ছে। ফোকাস দূরত্ব ছিল আগে এখান থেকে যদি আমি বিবেচনা করি এই লেন্সের জন্য ফোকাস দূরত্ব ছিল কত দূর, এখান থেকে এই পর্যন্ত, এটা ছিল ফোকাস দূরত্ব। যখন এই লেন্স ব্যবহার করছি তো এই লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, এটা ফোকাস দূরত্ব কমে যাচ্ছে, মানে এই লেন্সের ক্ষেত্রে তখন ফোকাস দূরত্ব হচ্ছে এখান থেকে এই রেটিনা পর্যন্ত। এই যে ফোকাস দূরত্বটা কমে গেল, এটার থেকে এটার সাথে যদি তুলনা করি ফোকাস দূরত্বটা কি কমে গেল। ফোকাস দূরত্ব কমে যাওয়ার কারণে এটা কোথায় মিলিত হলো, রেটিনার উপর। এই রেটিনার উপর মিলিত হওয়ার কারণেই তখন সে বস্তুটাকে স্পষ্টভাবে দেখতে পাবে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারলাম, দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করার জন্য আমাদের কি লেন্স ব্যবহার করতে হবে, উত্তল লেন্স ব্যবহার করতে হবে। এবং এই উত্তল লেন্সের ক্ষমতা কতখানি হবে, হ্যাঁ, এই উত্তল লেন্সটা কী ধরনের হলে ভালো হয় সেটা ডক্টরের সাথে পরামর্শ করে এবং চোখের পরীক্ষা করে যে লেন্সের এই চোখের কী সমস্যাটা হচ্ছে এটা দেখে তারপরে এটার চিকিৎসা করা যাবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, এই সমস্যাটা হচ্ছে কিসের জন্য। আমাদের স্বাভাবিক চোখে তো কোনো সমস্যা হয় না, কিন্তু আগেরটাতে আমরা দেখলাম যে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেছে, হ্যাঁ, এই কারণে ফোকাস বিন্দুতে আপনার মিলতে হচ্ছে আগেই। আর এখানে কি হয়, এখানে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়। হ্যাঁ, ফার্স্ট একটা কথা, প্রথম কথাই হচ্ছে এটার অক্ষিগোলক যেটা যে কোনো কারণে হোক অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়। হ্যাঁ, এই রোগে আক্রান্ত হলে বা এই ত্রুটিপূর্ণ যে চোখটা অক্ষিগোলকের ব্যাসার্ধ কমিয়ে দেয়। এর ফলে কি হয়, এটি ছোট হয়ে যাচ্ছে, এই জন্য ফোকাস বিন্দু ওখানে আছে, কিন্তু এটা কি এই রেটিনার পিছনে যা মিলিত হচ্ছে, তখন যায় চিত্রটা অনেকটা এরকম হয়। তাহলে অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি কোনো কারণে কমে যায়, হ্যাঁ, তাহলে এই দীর্ঘদৃষ্টি ত্রুটি হতে পারে। দ্বিতীয় কি হতে পারে, এই যে লেন্সটা আছে, এই যে এই লেন্সটা কোনো কারণে পাতলা হয়ে গেল। হ্যাঁ, পাতলা হয়ে গেল অর্থ যে এই লেন্সের যে পুরুত্বটা কোনো কারণে কমে গেল। পুরুত্ব কমে গেলে কি হবে, পুরুত্ব যখন কমে যাবে তখন এটি ফোকাস যে মানে দূরত্বটা সেটা বেড়ে যাবে। হ্যাঁ, লেন্স যত পুরু হবে তার ফোকাস দূরত্ব তত কম। হ্যাঁ, লেন্স যত পুরু তত কম হবে ফোকাস দূরত্ব। একটা লেন্স এইরকম, হ্যাঁ, এইরকম একটা পুরুত্ব বিশিষ্ট লেন্স। এই লেন্সের ক্ষেত্রে দেখা যাবে যে ফোকাস দূরত্বটা হবে সাপোজ এতটুকু। হ্যাঁ, কিন্তু একই লেন্স, হ্যাঁ, যদি এটা পুরু একই পদার্থের তৈরি, যদি এই লেন্সটার পুরুত্বটা একটু কম হয়, হ্যাঁ, সাপোজ ধরলাম যে এরকম লেন্সটা, এই লেন্সটার ক্ষেত্রে কি হবে, এই লেন্সটার ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে ফোকাস দূরত্বটা হচ্ছে এই রকম বড় হয়ে গেল। হ্যাঁ, মানে লেন্স যত পুরো হবে তার ফোকাস দূরত্বটা তত কম হবে, ততই ক্ষমতা বেশি। এই লেন্স যত পুরু তার ক্ষমতাও তত বেশি। লেন্স যত পাতলা হবে তার ক্ষমতা তত কম এবং ফোকাস দূরত্ব তত দূরে হবে। হ্যাঁ, একদম দূরে যায় মিলবে, এই পয়েন্টে এসে মিলবে। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আলো আসলে এই পয়েন্টেই মিলিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই উত্তল লেন্সের এই কাজটাই করে, সে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলায়, এবং এখানে কি তৈরি করে, বাস্তব একটা প্রতিবিম্ব তৈরি করে। উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় যে ক্ষমতাটা সেটা কি পাবো, সেটা পাবো পজিটিভ, অর্থাৎ যে আমরা পিটা বের করি, হ্যাঁ, এই পিটা যেটা এর মান যেটা বের করি সেটা সবসময় হবে কি পজিটিভ, অর্থাৎ প্লাস। হ্যাঁ, উত্তল লেন্সের ক্ষেত্রে এটা হবে সবসময় প্লাস, আর যদি অবতল হয় তখন হবে মাইনাস। আচ্ছা, এই সহজ বিষয় একদম, এটা কঠিন কোনো বিষয় না। আচ্ছা, এরপরে আমরা যাব 3 নম্বর ধাপ অর্থাৎ পার্ট 3-তে। সেখানে আমরা একটা সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন সলিউশন করব। এটা বোর্ডে আসা কোশ্চিন, হ্যাঁ, এটা আমরা দেখব। তো এই কোশ্চিন যদি পারি তাহলে আমরা কি হবে, আমরা মনের সুখে পরীক্ষা দিব, কোনো রকম টেনশন থাকবে না, সহজে উত্তর করব। হ্যাঁ, আর মার্কস আসবে টাকার মতো। হ্যাঁ, ব্যবসা করলে যেমন টাকা চলে আসে, ওরকম ভালো ব্যবসা করলে ওরকম ভালো লিখলেও ভালো মার্কস আসবে। মান সব হারাইয়া পাইলাম বিষের জ্বালা, সই গো পাইলাম বিষের জ্বালা। এখন আমরা রাজশাহী বোর্ডের একটি সৃজনশীল প্রশ্ন এটা সলভ করার চেষ্টা করব। এই প্রশ্নটা এসেছিল 2016 সালে। আচ্ছা, প্রশ্নে কি বলেছে,
এ ও বি দুই ব্যক্তির ত্রুটিগ্রস্ত চোখের নিকটবিন্দু ও দূরবিন্দু নিম্নের ছকে দেওয়া হলো, অর্থাৎ দুজন ব্যক্তি, হ্যাঁ, একজন হচ্ছে এ এবং একজন বি। আচ্ছা, এ ব্যক্তির চোখের নিকটতম বিন্দুটা হচ্ছে 15 সেন্টিমিটার আর দূরবিন্দুটা হচ্ছে 100 সেন্টিমিটার। আর বি এই ব্যক্তির নিকটতম বিন্দুটা হচ্ছে 35 সেন্টিমিটার এবং দূরবিন্দু অসীম। আচ্ছা, এখানে প্রথম প্রশ্নটা কি, আলোক কেন্দ্র কি? দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, দূর দূরান্তে বৈদ্যুতিক সংকেত প্রেরণে অপটিক্যাল ফাইবার ব্যবহার সুবিধাজনক কেন? গতে কি বলেছে, এ ব্যক্তির ব্যবহৃত চশমার ক্ষমতা নির্ণয় করো। ঘতে বলেছে এ ব্যক্তির চশমার লেন্স কীভাবে প্রতিবিম্ব গঠন করে তা রশ্মি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে আমাদেরকে কিছু বিষয় জানা দরকার, যেগুলো আমি একটু আগে আলোচনা করলাম। আচ্ছা, প্রথমে দেখি আলোক কেন্দ্র কি। আলোক কেন্দ্র বলতে আমরা কি বুঝি? আলোক কেন্দ্র হলো একটি লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু, হ্যাঁ, একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর রশ্মির অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হবে, অর্থাৎ এর কোনো দিক পরিবর্তন হবে না। হ্যাঁ, যেমন ধরেন যে একটা লেন্স যদি আমি বিবেচনা করি, একটা উত্তল লেন্স এরকম, সাপোজ একটা উত্তল লেন্স, এখন এই মধ্যবিন্দু দিয়ে একটা রেখা টানলাম, এটা প্রধান অক্ষ। আচ্ছা, আলোক রশ্মি যদি এইভাবে আসে এই প্রধান বিন্দু, আলোক যে বিন্দুটা আছে সি, এই যে এটা হচ্ছে আলোক কেন্দ্রে পড়ে, তাহলে সেটা কোনো রকম দিক পরিবর্তন না করে এটি সেই পথেই ফিরে যাবে। এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি। আচ্ছা, এই কথাটা এখানে বলা হয়েছে। আলোক কেন্দ্র কি, লেন্সের একটা অভ্যন্তরে একটি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, যেই বিন্দুটা যার মধ্যে দিয়ে আলোক রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ হতে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হবে। আপতিত রশ্মি এইটা এবং এটার সাথে সাথে কোনো রকম দিক পরিবর্তন না করে একই পথে যাচ্ছে। হ্যাঁ, আলোক রশ্মি যদি এই দিক দিয়ে যেত, কোনো রকম দিক পরিবর্তন না করে আবার সোজা ওই একই পথে চলে যেত। হ্যাঁ, এইভাবেই একই পথে চলে যেত, কোনো রকম দিক পরিবর্তন করতো না। তখন মনে হতো কি যে এটা সমান্তরালে আছে। এইটি হচ্ছে মূল বিষয়। আচ্ছা, দ্বিতীয়তে আমরা দেখি 2 নম্বর অংশে কি বলেছে। 2 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, খতে কি বলেছে, দূর দূরান্তে বৈদ্যুতিক সংকেত প্রেরণে অপটিক্যাল ফাইবার ব্যবহার সুবিধাজনক কেন? আচ্ছা, অপটিক্যাল ফাইবারটা কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা ফাইবার যার মাধ্যমে আমরা আলোর পূর্ণবন্ধন প্রতিফলনের মাধ্যমে তথ্য আদান প্রদান করি। একটা অপটিক্যাল ফাইবার কেমন, এই যে এইরকম যদি একটা অপটিক্যাল ফাইবার আমরা বিবেচনা করি, হ্যাঁ, এই যে এরকম একটা কাচের নল বা এক ধরনের প্রতিসরক জিনিস দ্বারা এটা গঠিত, হ্যাঁ, যার ঘনত্বটা অত্যন্ত বেশি। এই টিউবটা এর যদি বাইরে দেখি এরকম একটা জ্যাকেট থাকে, হ্যাঁ, একটা জ্যাকেট। আচ্ছা, এই জ্যাকেট যেটা থাকছে, হ্যাঁ, এই যে বাইরে যে জ্যাকেটটা, এটার মাধ্যমের যে ঘনত্বটা, জ্যাকেটের যে ঘনত্বটা, সেটা হচ্ছে এই ভিতরের থেকে তুলনামূলক কম। এটা হচ্ছে ঘন আর এটা হচ্ছে জ্যাকেট যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে হালকা। এই জন্য আলো যখন প্রবেশ করে এখানে যখন আপতিত হচ্ছে, তখন সেটা না যেতে পেরে উপাসে না যেতে পূর্ণবন্ধনের প্রতিফলনের ফলে সেটা আবার ফিরে আসছে, এই বিন্দুতে আবার পূর্ণবন্ধনের প্রতিফলন ঘটে আবার যাচ্ছে। তো ডাটাগুলো এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পূর্ণবন্ধনের প্রতিফলনের মাধ্যমে যায়। এতে করে কী হচ্ছে, ডাটার আমাদের লস হচ্ছে না। যে ডাটাটা আমরা প্রেরণ করছি সেই ডাটাটাই আমরা পাচ্ছি, অর্থাৎ যে বৈদ্যুতিক সংকেতটা আমরা প্রেরণ করছি অপর প্রান্ত থেকে আমরা সেটাই পাচ্ছি। এক প্রান্ত থেকে যদি আমরা প্রেরণ করি সেই সংকেতটা একদম হুবহু আমরা সেটাই পাই। এটা হচ্ছে দূর দূরান্তে সংকেত প্রেরণের অপটিক্যাল ফাইবারের সুবিধা। হ্যাঁ, এই জন্য এই অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এখন তাহলে উত্তরটা দেখি। আচ্ছা, এখন তাহলে আমরা 2 নম্বরের উত্তরটা দেখি। 2 নম্বর উত্তরে কি বলেছে, দূর দূরান্তে বৈদ্যুতিক সংকেত প্রেরণে অপটিক্যাল ফাইবার ব্যবহার সুবিধাজনক, কারণ এতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ধর্ম ব্যবহার করে আলোর গতিতে কোনো তথ্য পাঠানো সম্ভব হয়। হ্যাঁ, আলোর গতিতে কোনো তথ্য পাঠানো সম্ভব হয়।
এটা আমরা একটু আগে বললাম যে পূর্ণবন্ধন প্রতিফলন ঘটে। হ্যাঁ, অপটিক্যাল ফাইবারে পূর্ণবন্ধন প্রতিফলন ঘটে, আলোর গতিতে পাঠানো সম্ভব হয়। তার মানে আলোর এক নির্দিষ্ট গতি আছে, তো আলোর গতি শূন্য মাধ্যমে কত আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর গতি শূন্য মাধ্যমে। তাহলে এই গতিতেই আমাদের তথ্যগুলো পাঠানো সম্ভব। আচ্ছা, তাহলে এখন যদি আমরা দেখি যে তারপরে কি বলেছে, এছাড়াও অপটিক্যাল ফাইবার যে ব্যান্ডউইথটা ব্যবহার করা হয় এটা অনেক উচ্চ হয়ে থাকে। এর ফলে দেখা যায় প্রায় 2000 টেলিফোন সংকেতকে একসঙ্গে একটি অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সঞ্চালন করা যায়। এতে সংকেতগুলোর তীব্রতার কোনো প্রকার পরিবর্তন হয় না, তাই না? তীব্রতার কোনো প্রকার পরিবর্তন হয় না। এই যে একটু আগে বললাম যে অপটিক্যাল ফাইবারটা যদি এইরকম হয়, হ্যাঁ, এটা হচ্ছে কোর, এটাকে আমরা কোর বলি, ভিতরের অংশটুকু যার মধ্যে আলো যায়, আর বাহিরে এইটা থাকে হচ্ছে জ্যাকেট। একটু আগে বললাম যা বাহিরে এটা, এই অংশটা হচ্ছে জ্যাকেট, এই অংশটাকে কি বলছি আমরা জ্যাকেট, আর এইটাকে কি বলছি, এই ভিতরের অংশটাকে বলা হচ্ছে কোর। কোর, আচ্ছা, এই কোরটা ঘনত্বটা অনেক বেশি থাকে। হ্যাঁ, আলো যখন আসে তখন এটা কোনো রকম দিক পরিবর্তন না করে এই তোমার এটা হবে পূর্ণবন্ধন প্রতিফলনের মাধ্যমে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সংকেতটা পাঠিয়ে দেয়। হ্যাঁ, আর পূর্ণ অভ্যন্তরণ হতে গেলে তো কী হয় এটা আমরা জানি যে পূর্ণ অভ্যন্তরণ ঘটে মাত্র একটা মাধ্যমেই, পূর্ণ অভ্যন্তরণ প্রতিফলন শুধু ঘন মাধ্যমে ঘটে। হ্যাঁ, এবং এই কোণটা যে আপতন কোণটা থাকে সে আপতন কোণের মান কত হতে হয়, ক্রান্তি কোণ বা সংকেত কোণ যেটা তার থেকে বড় হতে হয়, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। এটা আমরা ক্লাসে দেখেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরেরটা দেখি। গ নম্বরে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নে বলেছিল কি, সেই প্রশ্নে বলেছিল যে এ ব্যক্তি তার চোখে কি সমস্যা আছে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে ওখানে নিকটতম বিন্দু দেওয়া ছিল এবং দূরতম বিন্দু দেওয়া ছিল ওই ব্যক্তির। হ্যাঁ, অর্থাৎ ওই লোকের নিকটতম বিন্দু দেওয়া ছিল 15 সেন্টিমিটার। হ্যাঁ, সেন্টিমিটারকে আমরা মিটার এককে লিখব। আচ্ছা, প্রশ্ন হচ্ছে সেন্টিমিটারকে মিটার এককে লিখব কেন স্যার? সেন্টিমিটার রাখলে হবে না? না, হবে না, কারণ আমরা যখন এই ক্ষমতা বের করব, হ্যাঁ, ক্ষমতার একক হচ্ছে কি ডায়োপ্টর। তো ডায়োপ্টরটা মিটার সাথে সম্পর্কিত। মিটারকে যখন আমরা কনভার্ট করে ক্ষমতা মিটার থেকে কনভার্ট করে ক্ষমতায় নিয়ে আসবো, তখন মিটার থেকে আসবে ডায়োপ্টর, সেন্টিমিটার থেকে ডায়োপ্টর আসবে না। এই কারণে আমরা যেটাই সেন্টিমিটার দেখব এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা সেটাকে মিটারে নিয়ে আসবো। আচ্ছা, প্রথমে দেখে কী বলেছে, এই ব্যক্তির চোখে 2 ধরনের সমস্যা আছে। আচ্ছা, এই লোকের চোখে তাহলে 2 ধরনের সমস্যা আছে, তাই কাছের বস্তু দেখার জন্য এবং দূরের বস্তু দেখার জন্য 2 ধরনের লেন্স ব্যবহার করতে হবে। হ্যাঁ, তার মানে এই লোককে 2 ধরনের লেন্স ব্যবহার করতে হবে। হ্যাঁ, 2 ধরনের লেন্স বলতে বোঝাচ্ছে যে 2 ধরনের ক্ষমতা সম্পন্ন লেন্স ব্যবহার করতে হবে। হ্যাঁ, লেন্সের ক্ষমতা সম্পর্কে আমরা এর আগেও বলেছি। হ্যাঁ, তো লেন্সের ক্ষমতা নির্ভর করে ওই লেন্সের পুরুত্বের উপর। হ্যাঁ, পুরুত্ব যেমন একটা লেন্স যদি এইরকম হয়, একটা লেন্স এরকম পাতলা বা সরু, আরেকটা লেন্স যদি এরকম হয় একটু মোটা বা পুরুত্ব বিশিষ্ট, তাহলে দেখা যাবে যে এই লেন্সের থেকে এই মোটা যে পুরু লেন্সটা পাবো তার ক্ষমতাটা বেশি হবে। হ্যাঁ, অর্থাৎ এর ফোকাস বিন্দু যেটা সেটা আমরা কাছে পাবো। ফোকাস বিন্দুটা কী পাবো, লেন্সের কাছে পাবো। আর যেটা পাতলা লেন্স হবে তার ফোকাস বিন্দুটা দূরে পাবো। ফোকাস বিন্দুটা দূরে পাবো। এর জন্য মোটা লেন্সটার কি হয়, ক্ষমতাটা বেশি। যেই লেন্সের ক্ষমতা যত বেশি তার ফোকাস বিন্দুটা ওই লেন্সের তত কাছে। হ্যাঁ, অর্থাৎ আলোক কেন্দ্র থেকে এই ফোকাস পর্যন্ত, আলোক কেন্দ্র যে সি, ওখান থেকে এই ফোকাস পর্যন্ত দূরত্বটা হবে কম, যত কম তত ক্ষমতা বেশি। আচ্ছা, এবার আসি নেক্সট। তাহলে দেখি যে নিকট বিন্দু ক্ষেত্রে কি হচ্ছে। হ্যাঁ, নিকট বিন্দুর ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে ইউ, আমরা কি জানি যে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। হ্যাঁ, 25 সেন্টিমিটার দূরে আমাদের নিকটতম দূরত্ব, সেটা হচ্ছে স্বাভাবিক চোখের জন্য। তার 25 সেন্টিমিটারকে আমরা কী করব, মিটার নিয়ে আসবো। মিটার নিয়ে আসতে কী করতে হয়, সেন্টিমিটারকে কত ভাগ দিতে হয়, সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিতে হয়। হ্যাঁ, 100 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে আমরা এই 25 সেন্টিমিটারটা পাবো। আচ্ছা, তার যেটা দেওয়া আছে এই ভিটা কি, প্রতিবিম্বের দূরত্ব, কোথায়, আলোক কেন্দ্র থেকে, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব। আচ্ছা, এইটা দিয়ে আছে কি নেগেটিভ। হ্যাঁ,
নেগেটিভ দেওয়া আছে, নেগেটিভ কত 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার দেওয়া আছে। তা 15 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে আসি, 15 সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে আসি তাহলে কত পাবো, 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে পাবো -15 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে ভুল আছে, টাইপিং মিস্টেক আছে, এখানে একটা মাইনাস হবে, এখানে হবে -15 সেন্টিমিটার। আচ্ছা, এখানে একটা মাইনাস দিয়ে নিও। আচ্ছা, তাহলে এখানে হবে -15 সেন্টিমিটার থেকে আসলো 0.15 মিটার। তাহলে এটা আমরা মিটার নিয়ে আসলাম। যেমন এখানে 25 সেন্টিমিটারকে 100 ভাগ করে 0.25 মিটার পেয়েছি, তেমনি হবে এটাকে 100 দ্বারা ভাগ দিয়ে আমরা মিটার কনভার্ট করে পেয়েছি কি 0.15 মিটার। আচ্ছা, ক্ষমতার যে সূত্রটা জানি আমরা, সেটা কি জানি, P = 1/F। হ্যাঁ, মানে এই দুটো সম্পর্ক কি ব্যস্তানুপাতিক পাওয়ার, অর্থাৎ ফোকাস দূরত্ব যত কম ক্ষমতা তত বেশি। যে একটু আগে চিত্রতে দেখালাম যে আলোক কেন্দ্র থেকে এই এফ এর মান, এফ এর যে দূরত্বটা যত কম হবে, এই সি থেকে এফ এর যে দূরত্বটা, এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। এই মানটা যত কম তত তার ক্ষমতা বেশি, মানে ফোকাস দূরত্ব কমবে ক্ষমতা বাড়বে। আচ্ছা, এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, হ্যাঁ, এই সূত্রটা যদি আমরা জানি, সেটা আমরা প্রয়োগ করতে পারি। আরেকটা সূত্র আমরা কি জানি, 1/u + 1/v = 1/f। এখানে ইউটা কি, ই হচ্ছে বস্তুর দূরত্ব, কোথা থেকে, আলোক কেন্দ্র থেকে। ভিটা কি, ভিটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, এটাও কোথা থেকে, আলোক কেন্দ্র থেকে। আচ্ছা, এফটা কি, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এখানে সবগুলো একক কি, দূরত্বের একক। দূরত্বের একক হলেই আমার দূরত্বের যখন আমরা বিবেচনা করব তার একক কী হিসাবে ব্যবহার করব, মিটার হিসাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফোকাস দূরত্বের দূরত্বটা হচ্ছে এফ দ্বারা ডিনোট করা হয়েছে। আচ্ছা, এবার দেখি এই সূত্রটাতে যখন আমরা এই একের এফ পি এর মানটা ব্যবহার করতে চাই, পি এর মানটা বের করতে চাই, তাহলে আবার দেখো 1/f এটা সমান সমান পি লিখতে পারি, কারণ আমরা পি সমান সমান জানি 1/f। তাহলে আমরা যে এফ এর মান কি পাচ্ছি, এখানে কিন্তু এফ এর মান পাচ্ছি না, কিন্তু এই দুটোর মান কিন্তু আমরা পাচ্ছি। কোথা থেকে, এই যেখানে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে ইউ আর ভি এর মানটা যদি বসাই তাহলে ওখান থেকে আমরা পি এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা হবে না বের করতে। তাহলে দেখো এখানে পি সমান সমান 1/u, ইউ এর মান কত, 0.25 মিটার, প্লাস 1/v, ভি কত, -0.15 মিটার। আচ্ছা, এইটা ক্যালকুলেশন করে আমরা তখন যেই ক্ষমতাটা পেলাম সেটা কত, মাইনাস, এটা ক্যালকুলেটর আপনার ক্যালকুলেশন করে নিতে পারো। এরপর আমরা যে অ্যান্সারটা পাচ্ছি -2.67 ডায়োপ্টর। হ্যাঁ, এই যে ডি দিয়ে বোঝাচ্ছে ডায়োপ্টর, যেটা হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার একক কি, ডায়োপ্টর। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে কি পাইছি, নেগেটিভ। তাহলে নেগেটিভ পাইছি, এখান থেকে কী বোঝা যাচ্ছে, কোন লেন্স ব্যবহার করা হয়েছে, কেউ বলতে পারবে? যখন পি এর মান নেগেটিভ পাই তখন কোন লেন্স ব্যবহার করা হয়? আচ্ছা, আমি বলে দিই। যখন পি এর মান নেগেটিভ পাচ্ছি তার মানে এখানে ব্যবহার করা হয়েছে অবতল লেন্স। হ্যাঁ, এটা হচ্ছে একটা অবতল লেন্স ব্যবহার করা হয়েছে, যার ক্ষমতা হচ্ছে -2.67 ডায়োপ্টর। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি নেক্সট, এখন দূরবিন্দুর ক্ষেত্রে কি হবে। আমরা তো কাছের বিন্দুর ক্ষেত্রে দেখলাম, আমরা কাছের বিন্দুর ক্ষেত্রে দেখলাম যে এটা পেলাম। এখন দূরবিন্দু যখন দেখতে যাবে তখন তার কি হবে। কাছের বিন্দুর জন্য আমাকে এই লেন্সের এই ক্ষমতা যে বিশিষ্ট যে লেন্সটা সেটা ব্যবহার করলাম। এখন দূরের বস্তু দেখতে হলে আমার ক্ষমতা কত হতে হবে, এখন দেখি। এইখানে যেটা দেওয়া আছে কি, আমরা এই যে সূত্রটা আগের মতনই, এখানে ইউটা কত ছিল, ইউ ছিল, তোমরা কোশ্চেনটাতে দেখো, ইউ যেটা ছিল, হ্যাঁ, সেটা ছিল দূরবিন্দুর জন্য। এটা হচ্ছে দূরবিন্দুর ক্ষেত্রে, দূরবিন্দুর জন্য ছিল কি, অসীম। হ্যাঁ, অসীমকে আমরা কি এইভাবে ডিনোট করি, তাই না? অসীমকে আমরা এইভাবে চিহ্নিত করি। তাহলে ইউটা কি হচ্ছে, অসীম। আর যেটা নিকট বিন্দু, হ্যাঁ, যেটাতে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, হ্যাঁ, প্রতিবিম্বের যে দূরত্বটা সেটাকে কীতে ডিনোট করি, ভি দিয়ে। ওখানে কত দেওয়া ছিল, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে যদি মিটারে করি তাহলে কত পাই আমরা, 100 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, 100 দিয়ে যদি ভাগ দিই তাহলে পাবো হচ্ছে, আমরা 100 কেটে গিয়ে পাবো হচ্ছে 1, হ্যাঁ, 1 মিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রতিবিম্ব যে গঠিত হচ্ছে, আমরা অসীমে দেখার কথা, কিন্তু আমরা প্রতিবিম্বটা কোথায় দেখব, এই 1 মিটারে দেখতে চাচ্ছি। মানে প্রকৃতপক্ষে 1 মিটার মিলিত হবে না, আমাদেরকে মিলাতে হবে এই লেন্স ব্যবহার করে। তাহলে এইটা মিলাতে গেলে, প্রতিবিম্বটা ওখানে গঠিত করতে গেলে, হ্যাঁ, আমাদের যে লেন্সটা ব্যবহার করতে হবে সেটা কি অসীমের থেকে আগে যেন দেখতে পাই সেই জন্য। তার মানে বাস্তবে মিলবে না, কিন্তু মিলাতে হবে।
কোনো কিছু বাস্তবে মিলে না ওই রকম প্রতিবিম্বকে যদি আমরা দেখতে চাই তাহলে সেখানে কি একটা মাইনাস আসে। হ্যাঁ, যেখানে মাইনাস দেওয়া আছে লেন্সের ক্ষেত্রে বুঝতে হবে সেটা একটা অবাস্তব প্রতিবিম্ব। হ্যাঁ, মাইনাস দ্বারাই বোঝা যাচ্ছে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, এই জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে। আচ্ছা, এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? মাইনাস ডি ডায়োপ্টার। কীভাবে? এইটার মান কত? 1/∞। এটার মান আমরা পাবো কত? 0। ঠিক আছে, 0। আর এই যে পাবো 1/1 এটা ক্যালকুলেশন করে পাবো কত? -1D। আচ্ছা, তার মানে হচ্ছে -1D মানে 1 ডায়োপ্টার। এটা হতে হবে দূরবিন্দুর ক্ষেত্রে তার লেন্সের ক্ষমতা। এই ক্ষমতা বিশিষ্ট লেন্স ব্যবহার করলে সে দূরের বস্তু দেখতে পাবে। তেমন কাছের বস্তু দেখতে হলে তাকে এই চশমাটা ব্যবহার করতে হবে, এই ক্ষমতা বিশিষ্ট। আর দূরের বস্তু দেখতে হলে তাকে এই ক্ষমতা বিশিষ্ট লেন্স ব্যবহার করতে হবে। আচ্ছা, দুটা ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানেও মাইনাস এখানেও মাইনাস, মানে দুটা ক্ষেত্রে আমার কী লেন্স ব্যবহার করতে হবে? দুইটা ক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে অবতল লেন্স। দুইটা ক্ষেত্রেই ব্যবহার করতে হবে অবতল লেন্স। ঠিক আছে, অবতল লেন্স ব্যবহার করতে হবে। যেহেতু মাইনাস দ্বারা সবসময় কী বোঝাই আমরা? মাইনাস যখন পাবো ক্ষমতা তখন বুঝবো যে এটা অবতল লেন্স দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি পরের অংশ, ঘ অংশ। আচ্ছা, এবার আমরা দেখি যে বি ব্যক্তি। এবার আমরা এই ব্যক্তির জন্য দেখলাম, এবার বি ব্যক্তির জন্য দেখি। বি ব্যক্তির জন্য লক্ষ্য করি যে বি ব্যক্তির ক্ষেত্রে কি হবে, একে কি ধরনের লেন্স ব্যবহার করছে। হ্যাঁ, আচ্ছা, এখন কি বলেছে? বি ব্যক্তি দীর্ঘ দৃষ্টি সম্পন্ন। হ্যাঁ, বি ব্যক্তিটা কি? দীর্ঘ দৃষ্টি সম্পন্ন, মানে সে দূরের বস্তু দেখতে পারে কিন্তু কাছের বস্তু দেখতে পারে না, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন। তার চোখের নিকটতম দূরত্ব 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটার, যা 25 সেন্টিমিটার অপেক্ষা বেশি। আচ্ছা, আমরা কি জানি স্বাভাবিক চোখের নিকটতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে তা 35 সেন্টিমিটার। এর জন্য তাকে এমন একটি উত্তল লেন্স ব্যবহার করতে হবে যেন 25 সেন্টিমিটার দূরত্বে স্থাপিত বস্তু একটি অবাস্তব বিম্ব 35 সেন্টিমিটার দূরে গঠিত হয়। ঠিক আছে, তাহলে একটা অবাস্তব বিম্ব যেন গঠিত হয় কত দূরে? 35 সেন্টিমিটার দূরত্বে গঠিত হয়। আচ্ছা, দেখো প্রথমে ধরি যে এই বিন্দুটা, হ্যাঁ, এই সি এর এই বিন্দুটা কি ধরলাম যে ও। হ্যাঁ, ও বিন্দুতে স্থাপিত। আচ্ছা, 25 সেন্টিমিটার দূরত্বে ও বিন্দুতে স্থাপিত বস্তু চোখ দেখতে পায় না। হ্যাঁ, এটা হচ্ছে 25 সেন্টিমিটার দূরত্বে, স্বাভাবিক চোখে দেখতে পাতো, কিন্তু বি ব্যক্তির যে চোখ সেই চোখ এই অবস্থায় দেখতে পাচ্ছে না। হ্যাঁ, কিন্তু 25 সেন্টিমিটার দূরত্বে ও ড্যাশ, এটা হচ্ছে 35 সেন্টিমিটার দূরত্বে। 35 সেন্টিমিটার দূরত্বে ও ড্যাশ বিন্দুতে স্থাপিত বস্তু চোখ দেখতে পায়। হ্যাঁ, সে 25 সেন্টিমিটার দেখতে পায় না, কিন্তু এইখানে দেখতে পায় 35 সেন্টিমিটার দূরত্বে, সেখানে দেখতে পায়। একটি উত্তল লেন্স ব্যবহার করে ও বিন্দুতে স্থাপিত কোনো বস্তুর বিম্ব ও ড্যাশ বিন্দুতে গঠিত হওয়ার বিষয়টি চিত্রের সাহায্যে দেখানো হলো। আচ্ছা, এই যে ও বিন্দুতে গঠিত যেটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, মানে যেটা সে দেখতে পায় না, এখানে দেখতে পায়, এখানে দেখতে পায় না, তাহলে এই লেন্স ব্যবহার করে এখান থেকে আমরা বস্তুটাকে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, যাতে সে কি হয়? দেখতে পায়, মানে যেটা তার সে 35 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পায়। তাহলে 25 সেন্টিমিটার রাখলে কী হবে? একটা লেন্স ব্যবহার করতে হবে যাতে সে এই বস্তুটা এইখানে দেখে, এইখানে দেখলে সে স্পষ্ট দেখতে পাবে। আচ্ছা, এই জন্য এখানে বলেছে যে ও বিন্দুতে স্থাপিত বস্তুর বিম্ব ও ড্যাশ বিন্দু গঠিত হওয়ার বিষয়টি চিত্রের সাহায্যে দেখানো হলো। মানে এইখানে যদি স্থাপিত একটা বস্তু থাকে সেটা একটা লেন্স ব্যবহার করে আমরা এই বিন্দুতে দেখতে পাচ্ছি সেই ব্যক্তি, বি নাম্বার ব্যক্তি। আচ্ছা, ও বিন্দু থেকে আগত অপসারী রশ্মিগুচ্ছ উত্তর লেন্সে আপতিত হওয়ার পর এদের অপসারিতা একটু কমে যায়। হ্যাঁ, অপসারিতা একটি কমে যায়। এই রশ্মিগুচ্ছকে পিছনের দিকে বর্ধিত করলে তারা ও ড্যাশ বিন্দুতে মিলিত হয়। হ্যাঁ, তারা কি হচ্ছে? এইখান থেকে এইখানে মিলিত হচ্ছে। হ্যাঁ, বস্তুটা এখানে আছে, কিন্তু এই লেন্স ব্যবহারের ক্ষেত্রে চোখ থেকে যখন দেখছে তখন সে দেখতে পাচ্ছে এইখানে মিলিত হচ্ছে। আচ্ছা, অর্থাৎ চোখের নিকট রশ্মিগুচ্ছ ও ড্যাশ বিন্দু থেকে আসছে বলে মনে হয়। হ্যাঁ, চোখ দেখতে পাচ্ছে যে রশ্মিগুচ্ছ বা বস্তুটা ও ড্যাশ বিন্দুতে আছে, বা এখান থেকে রশ্মিগুলো আসছে বলে মনে হয়। এক্ষেত্রে ও ড্যাশ হচ্ছে ও এর অবাস্তব বিম্ব। আচ্ছা, এক্ষেত্রে ও ড্যাশটা কি? এটা হচ্ছে অবাস্তব, কারণ এখানে বাস্তবে নাই। হ্যাঁ, বস্তুটা বাস্তবে কোথায় আছে? এইখানে। হ্যাঁ, বাস্তবে এখানে নাই,
হ্যাঁ, বাস্তব এখানে নাই, এখানে আছে, বাস্তবভাবে এখানে আছে। তো এইখানকার বস্তুকে এখানে দেখছি, হ্যাঁ, এই জন্য এটা বাস্তব বিম্ব না, এটা হচ্ছে একটা অবাস্তব বিম্ব। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটাই ছিল ঘ নাম্বার অংশে। হ্যাঁ, আচ্ছা, এতটুকু আজকে তাহলে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এটা যদি লেন্সের ক্ষমতা বলি, হ্যাঁ, লেন্সের ক্ষমতা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, হ্যাঁ, এটা কি আমরা বলতে পারবো? এটার ক্ষেত্রে লেন্সের ক্ষমতা ধনাত্মক হলো না ঋণাত্মক? আচ্ছা দেখেন, যখন এই লেন্সটা শুধু চোখ লেন্স ছিল, হ্যাঁ, তখন এটার আলোক কেন্দ্র কোথায়? আলোক কেন্দ্র এইখানে সি। এখান থেকে ফোকাস দূরত্ব কি হচ্ছে? এইখানে, এইখানে, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে তার এফ, হ্যাঁ, এই বিন্দুটা হচ্ছে এফ, ও বিন্দুতে ফোকাস বিন্দু, সেটা হচ্ছে এফ। আচ্ছা, আর এইটা কি? এটা হচ্ছে তার জন্য সি। আচ্ছা, এইখান থেকে এই ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এইটাই হচ্ছে তার কি? ফোকাস দূরত্ব। হ্যাঁ, ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব আলোক কেন্দ্র থেকে, এটাকে বলা হচ্ছে কি? ফোকাস দূরত্ব। আচ্ছা, ফোকাস দূরত্ব যেটা আমরা পি সমান সমান কী জানি? পি সমান সমান 1/f, তাই না? 1/f। তাহলে এফটা কোথায় গঠিত হচ্ছে? হ্যাঁ, আলো যে দিক থেকে আসছে, হ্যাঁ, সেই দিকেই। মানে আমি যদি এই চোখ থেকে দেখি, হ্যাঁ, তাহলে আমার সামনের দিকে আমি দেখতে পাচ্ছি। তাহলে এফটা কি হচ্ছে? পজিটিভ, হ্যাঁ, বা ধনাত্মক। ঠিক আছে, আচ্ছা, এবার দেখি যখন আমরা এই লেন্সটা ব্যবহার করছি তখন কি হচ্ছে? তখন আমার দেখেন এইখানে যদি একটা লম্ব টানি, হ্যাঁ, আর এইখান থেকে যদি একটা লম্ব এর উপর লম্ব টেনে আর প্রধান অক্ষের উপর এই পর্যন্ত নিয়ে যাই, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এইখানে আলোক কেন্দ্রটা তৈরি হচ্ছে। আলোক কেন্দ্রটা তৈরি হচ্ছে এইখানে সি, হ্যাঁ, সেন্টার অফ দ্য লাইট, হ্যাঁ, বা এইখানে আলোক কেন্দ্রটা তৈরি হচ্ছে। আর আমার যে ফোকাস দূরত্বটা এফটা কোথায় চলে যাচ্ছে? এইখানে। তখন যদি আমরা হিসাব করি পি এর মান, তখন আমার কিন্তু লেন্সের ক্ষেত্রে এখান থেকে হিসাব করতে হবে যে কত দূর দূরত্বে আমার ফোকাস বিন্দুটা গঠিত হয়েছে। হ্যাঁ, এটাও দেখা যাবে কি? আলো একদিক থেকে আসে, আরেক পাশে যদি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে সেটাকে কী বলবো আমরা? সেটাকে আমরা ফোকাস দূরত্বকে সেটাকে ধনাত্মক নেব। তখন আমার পি এর মানটা কী পাবো? পি এর মানটা অবশ্যই পাবো পজিটিভ। হ্যাঁ, পি এর মানটা পজিটিভ। হ্যাঁ, পজিটিভ বলতে বুঝছি ধনাত্মক পাবো। হ্যাঁ, এটা 2 ডায়োপ্টার হতে পারে, 3 ডায়োপ্টার হতে পারে, হ্যাঁ, যেমন +2 ডায়োপ্টার হতে পারে, সাপোজ 2 ডায়োপ্টার হতে পারে, বা 3 ডায়োপ্টার হতে পারে, হ্যাঁ, 4 ডায়োপ্টার, 5 ডায়োপ্টার, যেটা হোক সেটা হবে কি? ধনাত্মক। হ্যাঁ, তার উত্তর লেন্সে এটা আমরা ধনাত্মক একটা ক্ষমতা সম্পন্ন পাবো। লেন্সটা হবে ধনাত্মক ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ উত্তর লেন্স হবে। উত্তর লেন্সে সবসময় কি হয়? উত্তর লেন্সে আমরা যে ফোকাস দূরত্ব পাই সেটা ধনাত্মক হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা লেন্স দেখেই কিন্তু বলতে পারি সেটা মানে ধনাত্মক আর ঋণাত্মক, এটা দেখে আমরা বলতে পারি সেটা কী ধরনের লেন্স হবে। হ্যাঁ, এখন দেখেন আপনারা এটা লিখে নিতে পারেন স্টার দিয়ে, হ্যাঁ, স্টার দিয়ে খাতায় লিখে নেন। আচ্ছা, পি এর মান, হ্যাঁ, পি এর মান যখন হবে ধনাত্মক, পি এর মান যখন পাবেন ধনাত্মক, তখন সেটা কী লেন্স হবে? সেটা হবে তখন উত্তল লেন্স। সেটা উত্তল লেন্স। পি মানে কি? ক্ষমতা। ক্ষমতা যখন ধনাত্মক, তখন তাকে আমরা বলবো কি? তখন সেটা হবে উত্তল লেন্স। এবার সেকেন্ড স্টার দিয়ে লিখেন, পি এর মান যখন ঋণাত্মক, হ্যাঁ, পি এর মান যখন ঋণাত্মক, হ্যাঁ, বা নেগেটিভ পাবো, তখন সেটা কী লেন্স হবে? তখন সেটাকে বলবো আমরা অবতল লেন্স। ঠিক আছে, তাহলে আমরা ক্ষমতা যেটা পাবো সেটা দেখে বলতে পারবো লেন্সটা আসলে উত্তল না অবতল। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমরা সহজেই বলতে পারবো। অনেক সময় প্রশ্ন আসে, আপনারা হয়তো দেখেছেন, হ্যাঁ, অনেক সময় কী প্রশ্ন আসে? প্রশ্ন হচ্ছে যে একটা মান দিবে, আপনার পি এর একটা মান দেবে যে পি সমান সমান -2d। আচ্ছা, এতটুকু দিয়ে বলবে যে এখান থেকে দেখাও যে যেই ক্ষমতা বিশিষ্ট লেন্সটা আছে এই লেন্সটা আসলে কেমন, অবতল না উত্তল, এবং এখান থেকে মান বের করো তোমার ফোকাস দূরত্ব, বা এফ এর মান বের করো, এফ এর মান কত সেটা বের করতে বলেছে। তখন আমরা কি করব? তখন আমরা বলতে পারবো যে লেন্সের ক্ষমতা যেহেতু নেগেটিভ, ঋণাত্মক, তাহলে অবশ্যই এটা কী লেন্স হবে? সেটা হবে অবতল লেন্স। হ্যাঁ, সেটা হবে অবতল লেন্স, যেহেতু নেগেটিভ বা ঋণাত্মক পাওয়া যাচ্ছে ক্ষমতা। আচ্ছা, সেখানে ফোকাস যে দূরত্ব সেটাও কিন্তু আমরা কী পাবো? সেটাও কিন্তু নেগেটিভে পাবো। ফোকাস দূরত্ব যেটা সেটাও নেগেটিভে পাবো। দেখো কীভাবে পাই।
হ্যাঁ, আমরা যদি একটা ক্যালকুলেশনটা করে দেখি যে আমরা কি জানি পি ইকুয়ালস টু 1/f, তাই না? 1/f জানি। তাহলে আমরা f সমান সমান কী লিখতে পারি? তাহলে আমরা f ইকুয়ালস টু লিখতে পারি 1/p। আচ্ছা, f ইকুয়ালস টু লিখতে পারি 1/p। এখন আমি p এর মানটা যদি বসাই, হ্যাঁ, 1/p, p এর মান কত? p এর মান হচ্ছে -2 ডায়োপ্টার। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত? 0.5 একক পাবো কিসে? মিটারে, 0.5 মিটার। এখন এই যে মাইনাস ছিল তার মানে কি হবে? এই 0.5-এর আগে একটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একটু ভালো মতো পরিষ্কার করে দেখাই দিই। আচ্ছা, তাহলে ওইখানে আমরা কি মানটা পাচ্ছি লাস্টে? ফাইনালি আমরা পাচ্ছি -0.5 মিটার। হ্যাঁ, তাহলে আমরা কি মানটা পাচ্ছি এখানে? সমান সমান, যেহেতু আমার পি এর মান কি -2d, ওটা মান যখন বসাবো তখন পাচ্ছি -0.5 মিটার। হ্যাঁ, তাহলে এইটাই তখন হবে অ্যান্সার। এই জাতীয় প্রশ্নগুলো এভাবে আসে, এগুলো খুবই মানে সহজ প্রশ্ন। হ্যাঁ, অনেক সময় MCQ-এ আমরা দিয়ে দিতে পারে এই শুধুমাত্র ক্ষমতা দিয়ে, যে একটা লেন্সের ক্ষমতা পি সমান সমান -2 ডায়োপ্টার বা 5 ডায়োপ্টার দিয়ে বলবে এটা ফোকাস দূরত্ব কত, হ্যাঁ, অথবা লেন্সটা কেমন, উত্তল না অবতল, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো দিয়ে দিতে পারে। আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে এই ক্লাসের বিষয়ে তাহলে আমাদেরকে জানাবা। হ্যাঁ, এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তো আমাদের ফেসবুক পেজ আছে, সেই পেজের মাধ্যমে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কেয়ার সায়েন্স কেয়ার। হ্যাঁ, এই ইউটিউব যে চ্যানেলের যে নাম, সেম একই নামে আমাদের ফেসবুক পেজও আছে। এই ফেসবুক পেজে গেলে তোমরা অনেক কিছু জানতে পারবা। আর বিজ্ঞান জাতীয় যে কোনো সমস্যা সেগুলো আমাদেরকে জানাতে পারো। আমরা আমাদের সহজভাবে কীভাবে উপস্থাপন করে তোমাদের বোঝানো যায় সেটা চেষ্টা করব। হ্যাঁ, আর সামনে যেহেতু পরীক্ষা, কি পরীক্ষা? SSC, তাই না? SSC পরীক্ষা। হ্যাঁ, সামনে কী পরীক্ষা? SSC পরীক্ষা। SSC পরীক্ষার সময়ও দেখা যায় অনেকে কী করে, এখনও অনেকেই সিরিয়াস না, সামনে টেস্ট পরীক্ষা আছে, পড়াশোনা বাদ দিয়ে অনেকে কী করছে? সময় নষ্ট করছে। হ্যাঁ, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই তোমাদের তো সামনে পরীক্ষা, পড়াশোনা করছো না কেন? সারা বছর এভাবে চালাচ্ছ, সমস্যাটা কোথায়? আসলে তোমরা কী করছো? হ্যাঁ, তখন তাদের উত্তরটা কেমন হয়? Dada, why? Why, Dada, why? This is business. This is my sweat. I know, but I did business. Shut up! Shut up! This is business. Hey!